আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য বাংলা কবিতার আরও একটি ক্লাস নিয়ে এসেছি। এটি হচ্ছে কবিতার দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি এখনও দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসটি দেখে নিও। আজকের কবিতাটি হচ্ছে সোনার তরী। সোনার তরী কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভুলবশত এখানে তার নামটি উল্লেখ করা হয় নাই, সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও। সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। তরী শব্দের অর্থ হচ্ছে নৌকা। এখানে সোনার তরী রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এই কবিতাটিতে কবি দেখিয়েছেন মানব জীবনের সফলতা, সব অর্জন, কাজ, অনুভূতি ইত্যাদি। আমরা যদি মানব জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাই একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে প্রতিটি অর্জন, সফলতা, অনুভূতি এবং কাজের মাধ্যমে তার জীবন শেষ হয় এবং শেষ হওয়ার সময় তিনি তার সব কিছু রেখে চলে যান পরপারে। অন্যের জন্য করতে গিয়ে নিজের সব অনুভূতি, আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই বিদায় নেয় এই পৃথিবী থেকে। কবি সেসব এই কবিতাটিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ হচ্ছেন একজন বিশ্বকবি। রবীন্দ্রনাথ একজন আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তার জন্ম ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ এবং মৃত্যু হয় একই তারিখে ৭ই আগস্ট ১৯৪১ সাল ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের কবিতার মূল সুর ছিল মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। আমরা তার কবিতাগুলো দেখলে বুঝতে পারি যে তিনি বেশিরভাগ কবিতায় মানব ধর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শাপনিক ও প্রতিষ্ঠাতা। তো যদি আসে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, আমরা আনসার করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ১৫ বছর বয়সেই প্রথম কাব্য রচনা করেন তিনি, যেটির নাম ছিল বনফুল। তো যদি আসে যে বনফুল কত বছর বয়সে রচনা করেছিলেন? ১৫ বছর। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল কবি কাহিনী, এটা মনে রাখবা। জন্মস্থান ছিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে তার ছদ্মনাম। রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানুসিংহ। তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম ছিল সারদা দেবী। তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এরপরে দেখো এখানে আছে কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যেমন প্রথমেই আছে গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় ১৯১০ সালে এবং ১৯১৩ সালে প্রথম ভারতীয় ও এশীয় হিসেবে এই গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এখানে একটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, ১৯১৩ সালে কোন কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন? এটি আসতে পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী ছিলেন। এই প্রশ্নটাও হয় যে বাংলা ছোট গল্পের পথিকৃৎ কে? শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ছিল মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা। তার বিখ্যাত দুটি কাব্যনাট্য হল বিসর্জন ও চিত্রাঙ্গদা। এখানে চিত্রাঙ্গদা খুবই জনপ্রিয় ছিল। কাহিনী কবিতার সংকলন। কাহিনী কবিতার সংকলন ছিল কথা ও কাহিনী। এটা মনে রাখবা যে কাহিনী কবিতার সংকলন কোনটি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে কোন গ্রন্থ লেখেন? এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। দেখো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন আবার সঞ্চিতা, মানে হচ্ছে দুইজনকে দুটি গ্রন্থ উৎসর্গ করেন। একজন হচ্ছে তোমার সঞ্চিতা, যেটি কাজী নজরুলই রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন, আর আরেকজন মানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নামের একটি গ্রন্থ। এবার চলো তাহলে
কবিতাটির পাঠ বিশ্লেষণ দেখে নেওয়া যাক। সোনার তরী একটি রূপক কবিতা, যেটি আমি শুরুতেই বলেছি। এখানে বর্ষাকালীন প্রতিকূল পরিবেশে ধান কাটতে যাওয়া এক কৃষকের অসহায়ত্ব ফুটে উঠেছে। চারপাশে প্রবল স্রোতের বিস্তার, এমনই একখানি ছোট ক্ষেতের মাঝখানে সোনার ধান নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন এক বিপন্ন কৃষক। এই কবিতার প্রত্যেকটি লাইন রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে বিপন্ন কৃষকের জায়গায় কবি মানব জীবনকে তুলে ধরেছেন। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে আরও হিংস্র ও ক্ষিপ্ত। উদ্ভূত পরিস্থিতিতে নিঃসঙ্গ কৃষকের মনে দানা বাঁধতে থাকে অজানা আশঙ্কা। মানব জীবনের একটা সময়ে এসে ঠিক এমনই আশঙ্কা তৈরি হয়। শেষ সময়গুলোতে মানুষ চারদিক থেকে হিংস্র ও ক্ষিপ্ততা অনুভব করে। এমন সময়ে সেখানে ভরা পালে সোনার তরী বেয়ে আসে এক রহস্যময় নেয়ে। নেয়ে অর্থ হচ্ছে মাঝি। কৃষকের তাকে চেনা মনে হয়। কৃষক তার উৎপাদিত সোনার ধানের সবটুকু তুলে দেন নৌকায়। এখানে ধানের সবটুকু বলতে বুঝিয়েছে মানব জীবনের সঞ্চয়, কাজ, সফলতা ইত্যাদি। অবাক হয়ে তিনি দেখেন নৌকায় ফসল ধরলেও তার জন্য সেখানে বিন্দুমাত্র জায়গা নেই। কারণ মানব জীবনের শেষ সময়ে এসে মানুষের সফলতা, কাজ ইত্যাদি জায়গা হলেও সেই মানুষের আর পৃথিবীতে জায়গা হয় না। পরিশেষে সোনার ধান নিয়ে তরী চলে যায় অজানা দেশে। এভাবেই সব কিছু ফেলে অজানা দেশে পরপারে পাড়ি জমাতে হয় মানুষের। শূন্য নদী তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কৃষক দাঁড়িয়ে থাকেন একা। এমন চিত্রকল্পের আড়ালে এখানে অন্তলীন হয়েছে একটি জীবন দর্শন। সেটি হচ্ছে মানব জীবনের দর্শন। আর তা হলো মহাকালের স্রোতে অনিবার্যভাবেই মানুষ এক সময় হারিয়ে যায়, যদিও তার কৃত্তির কখনো মৃত্যু হয় না। মানুষের কর্মের কখনো মৃত্যু হয় না, কারণ কীর্তির মধ্যেই মানুষ বেঁচে থাকে যুগের পর যুগ। এরপরে দেখো কবিতার ব্যাখ্যা দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিতার ব্যাখ্যা সহ এখানে কবিতার মাঝে ব্যবহৃত শব্দের অর্থগুলোও দেওয়া আছে। দেখো, প্রথমে আমরা কবিতার মাঝে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেই শব্দগুলোর অর্থ জেনে নিই। যেমন প্রথমে আছে গগন। গগন অর্থ হচ্ছে আকাশে, আকাশ। তো এখানে গগনে ব্যবহৃত হওয়ার জন্য গগনে অর্থে আকাশে। গরজে মানে গর্জন করছে। কুলে একা বসে আছি, আক্ষরিক অর্থে কৃষক বসে আছেন। রাশি রাশি বলতে এখানে প্রচুর বা অনেক। ধান কাটা। ধান কাটা ভাবার্থ গল্প বা কবিতা কিংবা উপন্যাস। খুরধারা মানে নদীর স্রোতকে খুরের সাথে তুলনা করেছেন। কাটিতে কাটিতে ধান, গল্প, কবিতা, উপন্যাস লিখতে লিখতে। কবি নিজের কথা এখানে তুলে ধরেছেন, মানে গল্প, কবিতা, উপন্যাস লিখতে লিখতে তার জীবনের শেষ সময় এসে গিয়েছে। এটি বোঝানোর অর্থে এখানে পংক্তিটি ব্যবহৃত হয়েছিল যে কাটিতে কাটিতে ধান এলো বরষা। তো এবার চলো ব্যাখ্যাগুলো দেখে নেওয়া যাক। প্রথম লাইন ছিল গগনে গরজে মেঘ ঘন বর্ষা। ঘন বর্ষা শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। আমরা দেখি যে বর্ষাকালে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং অনেক গর্জন করে। তারপর আছে কুলে একা বসে আছি, নাহি ভরসা। নাহি ভরসা আক্ষরিক অর্থ হচ্ছে ভরসা পাচ্ছেন না, মানে মানব জীবনের শেষ সময়ে এসে মানুষ একা হয়ে যায়, তখন আর কারোর উপর ভরসা থাকে না। এরপরে দেখো রাশি রাশি ভাড়া ভাড়া। ভাড়া ভাড়া শব্দের অর্থ হচ্ছে ধানের আটি কিংবা বোঝা। ধান কাটা হলো সারা। সারা মানে হচ্ছে শেষ। তো এখানে বুঝিয়েছেন মানব জীবনের সফলতা এবং অর্জন দিয়ে ভরা। তারপরে আছে ভরা নদী ক্ষুরোধরা খরপরশা। খরপরশা শব্দের অর্থ হচ্ছে সময়ের এত দ্রুত বেয়ে চলা দেখে কবি এটিকে ধারালো একটা কিছুর সাথে তুলনা করেছেন। যেমন খরপরশা অর্থ আক্ষরিক অর্থে স্রোত যেন ধারালো বর্ষার মতো। তারপরে শেষ লাইনটি হচ্ছে
এই স্লাইডের শেষ লাইনে আছে, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এলো বরষা মানে বুঝিয়েছে এখন প্রায় জীবনের শেষ সময়ে এসেছি, যেটি আমি একটু আগেই তোমাদেরকে বলেছি। এই লাইনগুলোর ব্যাখ্যা আবার এখানে দেওয়া আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবনে অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে তিনি অনুভব করেছেন তার লেখা সাহিত্যকর্মগুলো সংরক্ষণ করা প্রয়োজন, যাতে এগুলো সময়ের সাথে হারিয়ে না যায়। এরপর আছে, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে একখানি বলতে তার চিন্তার জগতে তিনি একা, ছোট ক্ষেত বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে। মানুষের শেষ সময়ে পৃথিবীটাকে অনেক ছোট মনে হয়ে যায়। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এখানে পরপার আক্ষরিক অর্থে নদীর ওপার বুঝিয়েছে, কিন্তু এর ভাবার্থ হচ্ছে পরকাল। মানব জীবনের শেষ সময়ে এসে মানুষ পরকাল নিয়ে ভাবতে শুরু করেন, যেটি এখানে তুলে ধরা হয়েছে যে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এরপর আছে, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এপারেতে মানে তিনি এখন ইহকালে আছে, যেটি তার কাছে খুব ছোট একটি ক্ষেতের মতো লাগে এবং তিনি খুবই একা। চলো এবার এই লাইনগুলোর ব্যাখ্যা দেখে আসি। পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যায়। আসা যাওয়ার মাঝে এই সময়টুকুতে মানুষ রেখে যায় তার সফলতা এবং কর্ম, যার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে থেকে যান। সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে যে এই সময়ের অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা, এটি তিনি শঙ্কিত হয়েছেন। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো অনেক সুন্দর। তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করেছেন। দেখো তার পরের লাইনে আছে, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। পারে বলতে কবি এখানে বুঝিয়েছেন যে পারে কবি আছেন সেই পারে। উহারে, উহারে মানে এখানে নৌকার মাঝিকে বোঝানো হয়েছে, আর এটার ভাবার্থ হচ্ছে মহাকাল কিংবা সময়, মানে তার সময় হয়ে এসেছে। ভরাকালে নৌকার অনুকূল বোঝাতে এখানে লেখা হয়েছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়। নৌকার অনুকূলে প্রচুর বাতাস, কোনো দিকে তাকায় না। এখানে সময়ের কথা বলা হয়েছে, সময় যায় স্রোতের মতো, কার জন্য সময় থেমে থাকে না, এটি বোঝানো অর্থে এই দুটি চরণ লেখা হয়েছে। তারপরে আছে, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। উহারে মানে এখানেও প্রবহমান সময় বা মহাকালকে বোঝানো হয়েছে। ঢেউ যেমন নিরুপায় শুধু দুপার ভিজিয়ে দেয়, সেরকমই সময় বয়স বেড়ে চলেছে, আর ফিরে আসে না। কারণ আমরা যে সময়গুলো অতিবাহিত করি সেই সময়গুলো আর কখনোই ফিরে আসা সম্ভব না। আর বয়স বাড়লে আবার সেই বয়স কমে যাওয়াও আর সম্ভব হয় না, সেটি এখানে বোঝানো হয়েছে। তো চলো এবার স্লাইডে কি ব্যাখ্যা দেওয়া আছে সেটি দেখে আসি। কবির কল্পনায় সেই সোনার তরী ভরা পাল নিয়ে এসে পৌঁছেছে। কবি এখন সেই মাঝিকে চিনতে পেরেছেন। মাঝি মানে এখানে প্রবহমান সময় বুঝিয়েছে, মহাকালকে বুঝিয়েছে, যে নিরন্তর বেয়ে চলে কিন্তু কোনো দিকে ফিরে তাকায় না। হ্যাঁ, সময় হচ্ছে চিরবহমান, কারণ সময় কখনোই থেমে থাকে না। সময় যেন নিরুপায় ঢেউয়ের মতো কেবল স্মৃতি রেখে যায়, কিন্তু কখনোই আর পিছনে ফিরে তাকায় না। মানুষের স্মৃতি, অনুভূতি, কাজ, কর্ম সবকিছু থেকে যায়, কিন্তু সময় সময়ের মতোই বহমান। এর পরের চরণগুলোতে আছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে একবার, আর ভিড়াও শব্দের অর্থ হচ্ছে থামাও। তো কবি খুব অনুনয় বিনয়ের সাথে বলছেন যে তুমি কোথায় কোন বিদেশে যাও, একবার আমার কুলেতে এসে তরি ভিড়াও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে
আমার সোনার ধান কুলেতে এসে। মানে কবি এখানে তার জীবনের সব অর্জন সেই তরিতে তুলে দিতে চাচ্ছেন এবং যাকে খুশি তাকে দিয়ে দিতে বলছেন। কবিতার সারা জীবনের অর্জন, সফলতা, তার সাহিত্যকর্ম সবকিছু নৌকায় তুলে দিতে চাইছেন এবং যাকে খুশি তাকে দিয়ে দিতে বলেছেন। এখানে সোনার ধান রূপক অর্থে কবির সাহিত্যকর্মকেই বুঝিয়েছে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, কবি মাঝিকে কিংবা সময় বা মহাকালকে জিজ্ঞাসা করেছেন কোথায় যাওয়া হচ্ছে এবং কবি বিনীতভাবে অনুরোধ করছেন যেন একবারের জন্য হলেও তার তীরে এসে নৌকা একটুখানি থামাই। তিনি মাঝিকে বলছেন, মাঝি বলতে এখানে সময় বা মহাকাল, যেখানে খুশি যাকে খুশি নিয়ে যাও, তবে আমার সোনার ধানগুলো তথা সাহিত্যকর্ম নৌকায় করে সঙ্গে করে নিয়ে যাও। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি তার শ্রেষ্ঠ কর্মগুলো যেন পৃথিবীতে টিকে থাকে, তিনি তাই মাঝিকে তথা সময় বা মহাকালকে অনুরোধ করেছেন। এর পরের চরণে আছে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। তো দেখো, এই লাইনগুলো দ্বারা কবি বুঝিয়েছেন, তার আগে আমরা একটু শব্দের অর্থগুলো জানি। তরণী পরে মানে নৌকার উপরে, আর ভোরে ভোরে শব্দের অর্থ হচ্ছে সবকিছু। নদীকূল বলতে এখানে বুঝিয়েছে পৃথিবীতে, থরে বিথরে মানে সাজিয়ে গুছিয়ে। এই পংক্তিগুলো দ্বারা কবি বুঝিয়েছেন যে পৃথিবীতে তার সাহিত্যকর্মগুলো যেমন তিনি ভরে দিয়েছেন, এখন যেন তাকেও একটু করুণা করে হলেও জায়গা দেওয়া হয়, সেটি তিনি এই লাইনগুলোতে বুঝিয়েছেন। দেখো, এখানে ব্যাখ্যাতে দেওয়া আছে, কবি মাঝিকে বলেছেন, তোমার যত খুশি তত আমার ফসল কিংবা সাহিত্যকর্ম তোমার নৌকাতে তুলে নাও। এখন মাঝি কবিকে জিজ্ঞাসা করছেন যে আর আছে, মানে আরও আছে কিনা। এটার একটা সুন্দর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন মানুষ অন্যের জন্য করতে করতে একসময় নিঃস্ব হয়ে পড়ে, কিন্তু তখনও কিছু মানুষ আছে যারা সেই মানুষটির কাছে আরও কিছু প্রত্যাশা করে বসে। যেমনটি এখানে মাঝি কবিকে জিজ্ঞাসা করেছেন যে আর আছে। কবি উত্তরে বলেছেন যে আর নেই, এতদিন যা নিয়ে এই দুনিয়াতে পড়েছিলাম তার সবটুকু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এরপরে আবারও কবি মাঝিকে বলেছেন যে দয়া করে আমাকেও তোমার নৌকায় তুলে নাও। আমরা মানব জীবনের দিকে তাকালে দেখতে পাই যে মানুষের শেষ সময়ে এসে একটা মানুষ কত অবহেলিত হয়, তার কোথাও জায়গা হয় না। এক সময় নিঃসঙ্গতায় কেটে মানুষের জীবন শেষ হয়ে যায়। তারপরে দেখো, আমরা শেষ চরণগুলো দেখে নিই। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। দেখো, এখানে ঠাঁই নাই বলতে বোঝানো হয়েছে আর জায়গা নাই। আমারই সোনার ধানে, আমার সাহিত্যকর্মে। সোনার ধান বলতে সাহিত্যকর্ম আমরা আগেই জেনেছি, এটা ভাবার্থে ব্যবহৃত হয়েছে। শ্রাবণ গগন মানে শ্রাবণ মাসের বর্ষাকালের আকাশ। ঘন মেঘ বলতে জীবনের শেষ সময়ের নিঃসঙ্গতম সময়টিকে তুলে ধরা হয়েছে। সোনার তরী মানে কবির কল্পিত সোনার নৌকা, যিনি সেটা তার কল্পনায় দেখেছেন। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তার শেষ সময়ে এসে দেখে যে তার আর কিছুই নাই, সব কিছু তিনি দিয়ে গেছেন, কিন্তু শেষ সময়ে তার জায়গাটুকুও আর থাকে না এবং এই শূন্যতা বুকে নিয়েই পরপারে পাড়ি জমান। তো দেখো, এইটুকুর ব্যাখ্যা এখন দেখে আসি। মাঝি কবিকে বলল, আমার ছোট নৌকার আর জায়গা নেই, সোনার ধানে তথা সাহিত্যকর্মে নৌকাটি পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, মানব জীবনের সব সফলতা এবং কর্ম মানুষের মাঝে বেঁচে থাকে, শুধু থাকে না সেই মানুষটি, কারণ তার আর জায়গা হয় না। তার সময় ফুরিয়ে এলে তিনি পাড়ি জমান পরপারে,
এরপর মাঝি নৌকাসহ চলে গেল। কবি তথা কৃষক তার ফসল তথা সাহিত্যকর্ম নৌকায় তথা সময়ের স্রোতে ভাসিয়ে দিয়ে নদীর তীরে একা পড়ে রইলেন। মানে এখানে মানুষের যে একাকিত্বটা তুলে ধরা হয় সেটি তুলে ধরা হয়েছে, এবং এই একাকিত্ব একসময় শেষ হয়ে যায় যখন তিনি মারা যান। এরপরে দেখো কি আছে, সোনার তরী কবিতার খুঁটিনাটি কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো আমরা এখন পড়ে নিই। দেখো এখানে একাধিকবার কোন শব্দটি বেশি ব্যবহৃত হয়েছে। সোনার তরী একবার, তরী শব্দটি 4 বার। এই প্রশ্নটা আসে যে তরী শব্দটি কবিতাটিতে কতবার ব্যবহৃত হয়েছে। তো আনসার করবা 4 বার। সোনার ধান ব্যবহৃত হয়েছে 2 বার। আবার শুধু ধান 4 বার। এটা মনে রাখবা যে সোনার ধান 2 বার আর শুধু ধান 4 বার। ঠাই নাই 1 বার। আবার ঠাই নাই 2 বার। মানে হচ্ছে একসাথে ঠাই নাই 1 বার আর শুধু ঠাই নাই 2 বার। গঠন রীতি, এটি সংলাপ নির্ভর কবিতা। হ্যাঁ, আমরা পুরোটা কবিতায় দেখেছি যে একজন মাঝি এবং একজন চাষি তথা কৃষক কবিকে বুঝিয়েছেন, যেটি দ্বারা দুজনের মধ্যে কথোপকথন হয়েছে। এটির ভাষারীতি হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ। আমরা দেখেছি যে সাধু ও চলিত ভাষা 2টি ভাষা এই কবিতায় ব্যবহৃত হয়েছে। এর উপকরণ ছিল 3টি। যদি প্রশ্ন বা এমসিকিউ আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সোনার তরী কবিতাটিতে কয়টি উপকরণ ব্যবহৃত হয়েছে? এখানে উপকরণ বলতে বুঝিয়েছে যে জিনিসগুলো দ্বারা তোমার উপাদান বুঝিয়েছে কোনো কিছু করার। তো দেখো এখানে উপকরণ হচ্ছে 3টি, তরী, ভাড়া আর হচ্ছে সোনার ধান। এখানে তরী হচ্ছে তোমার নৌকা আর ভাড়া হচ্ছে ধান মাপার এক ধরনের পাত্র আর কি। আর সোনার ধান বলতে এখানে যে সাহিত্যকর্মে অর্থে ধান বুঝিয়েছে সেটি। আর ঋতুর কথা বলা হয়েছে শুধুমাত্র একটি, বর্ষাকাল। মাস একটি, সেটি হচ্ছে শ্রাবণ মাস। গুরুত্বপূর্ণ চরিত্র ছিল কৃষক ও মাঝি। এই 2টি চরিত্রের মাঝে কথোপকথন হয়েছে। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এর পূর্ণমাত্রা 8টি, অপূর্ণমাত্রা 5টি। এটি খুব মনোযোগ সহকারে পড়ে নিও। কবিতাটিতে 8 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতা কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? 8 মাত্রার, এটা মনে রাখবা। কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। হ্যাঁ, যদি আসে যে সোনার তরী কি ধরনের কবিতা, তাহলে অবশ্যই আনসার করবা যে রূপকধর্মী কবিতা। সোনার তরী কবিতাটিতে মোট স্তবক কয়টি? এখানে দেওয়া আছে 6টি। হ্যাঁ, সোনার তরী কবিতা 6টি স্তবকে রচিত হয়েছে। এখানে স্তবক বলতে বোঝানো হয়েছে একসাথে কয়েকটি করে লাইন আছে আর কি, সেটি কতবার রয়েছে সেটি। তো দেখো সোনার তরী কবিতায় নির্ধারক বিশেষণের ব্যবহার একটি চরণে 2 বার ব্যবহৃত হয়েছে। এখানে নির্ধারণ বিশেষণ বলতে আমরা বুঝি পরিমাণ বা আধিক্য নির্ধারণ, যেটি এই কবিতাটিতে রাশি রাশি, ভাড়া ভাড়া এই শব্দগুলি দ্বারা নির্ধারক বিশেষণের কাজ করেছে আর কি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের নাম কবিতা। এটি হচ্ছে সোনার তরী কবিতাটি আবার সোনার তরী কাব্যগ্রন্থেরই নাম কবিতা, এটা মনে রাখবা। তারপরে আছে দেখো সোনার তরী কবিতার মোট লাইন সংখ্যা কতটি? সোনার তরী কবিতার মোট লাইন সংখ্যা 42টি। গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কৃষক এবং মাঝি। কৃষক রাশি রাশি ধান নিয়ে কুলে বসে আছে কিভাবে? ভরসাহীনভাবে। কৃষকের চারপাশে খেলা করছে ক্ষুরধারা নদীর স্রোত। কৃষকের পারিপার্শ্বিক অবস্থা ছিল চারিদিকে বাঁকা জলের মাঝখানে ছোট ক্ষেতে কৃষক একা। গ্রামখানি ঢাকা ছিল মেঘে। আর কখন ঢাকা ছিল? প্রভাত বেলা। মাঝি তরী ছিল কিভাবে? গান করতে করতে। কৃষকের অতি চেনা মনে হয় মাঝিকে। তারপরে আছে নিরুপায়ভাবে নদীর দুধারে ভাঙে, কি ভাঙে? ঢেউ ভাঙে। তরী ভরে গিয়েছিল সোনার ধানে। আমি একলা শব্দটি দ্বারা সাধারণ অর্থে কাকে বোঝানো হয়েছিল?
সাধারণ অর্থে হচ্ছে কৃষককে, আর ভাবার্থে বোঝানো হয়েছিল কবিকে। তারপরে দেখো, নদীর তীরে কে পড়ে আছে? কৃষক। কৃষক মাঝিকে মোট অনুরোধ করেছে কয়বার? 2 বার। প্রথম অনুরোধ হচ্ছে মাঝি যেন তরি কূলে ভেড়ায়, আর দ্বিতীয় অনুরোধ মাঝি যেন কৃষককে নৌকায় তুলে নেয়, নিয়ে একটুখানি জায়গা যেন তাকে দেওয়া হয়। আমার এলহ করুণা করে বলতে কৃষক মাঝিকে নিতে বলেছে। সোনার তরী কবিতায় ব্যবহৃত শব্দের রূপক অর্থ: কৃষক হচ্ছে মানবকুলের প্রতীক, যেটা আমরা কবিতায় বলেছি। নৌকা ও মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। এই প্রতীকগুলা খুব সুন্দরভাবে কয়েকবার করে পড়ে নিবা, কারণ এইগুলা থেকে প্রশ্ন আসে যে মহাকালের প্রতীক হিসেবে কি ব্যবহৃত হয়েছিল। মানবকুলের প্রতীক হিসেবে কৃষক, নৌকা ও মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, আর সোনার ধান হচ্ছে কর্মের প্রতীক। ছোট ক্ষেত বলতে বুঝিয়েছিল পৃথিবী। বাঁকা জল মানে কালো স্রোতের প্রতীক, মানে সময়ের স্রোতের যে প্রতীক, এইটা অর্থে বাঁকা জল ব্যবহৃত হয়েছিল। যাহা ছিল নিয়ে গেল, কে নিয়ে গেল? সোনার তরী। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ কি এড়াতে পারে না? মৃত্যু। কারণ মৃত্যুই সত্য, মৃত্যু ব্যতীত সবকিছুই মিথ্যা। তারপরে দেখো, ব্যক্তিসত্তা মহাকালের করাল গ্রাসের শিকার হলেও টিকে থাকে কিসের মাধ্যমে? ব্যক্তির মহৎ সৃষ্টিকর্ম। এই মানুষের ভালো ভালো সৃষ্টিকর্ম, তার সফলতা, ভালো গুণ, সেগুলোই পৃথিবীতে বেঁচে থাকে। এরপরে আছে দেখো, চারদিকে বাঁকা জল কৃষকের মনে কি সৃষ্টি করত? ঘনঘোর সংখ্যা। সোনার তরী কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শনা, কারণ আমরা দেখতে পাই প্রতিটি লাইনে কবি তার নিজের জীবনের দর্শন তুলে ধরেছেন। সোনার তরী কবিতায় মানুষের সৃষ্টিকর্মের দাম আছে, কিন্তু ব্যক্তিসত্তার দাম নেই। হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমেই, কারণ মানুষ তার কর্মকেই মনে রাখে, সেই মানুষটিকে নয়। মানুষ মরে গেলেই মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু তার কর্ম তাকে সারা জীবন মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে। সোনার তরী কবিতাটি যে অক্ষরবৃত্ত নয়, তার প্রমাণ কোন শব্দটি? উত্তর হবে শূন্য শব্দটি। কারণ এই শূন্য শব্দটি দ্বারা কবি বুঝাতে চেয়েছেন জীবন শেষে মানুষ কিছুই সাথে নিয়ে যেতে পারে না, সবকিছুই শূন্য, শুধু কাজের ফসলটুকুই রয়ে যায়। তাই শূন্য শব্দটি দ্বারা কবিতাটিতে কোনো অকার্যকর বিষয়কে বোঝায় না। এই জন্য এটি রূপক অর্থে জীবনের চরম সত্যকে তুলে ধরেছে। তাই এটি একটি অক্ষরবৃত্ত কবিতা নয়, সেটি তার প্রমাণ। সোনার তরী কবিতাটি রচিত হয় বর্ষা ঋতুর প্রেক্ষাপটে। সোনার তরী কবিতাটি রচিত শ্রাবণ মাসের প্রেক্ষাপটে। এই দুইটা অনেক ইম্পর্ট্যান্ট। সোনার তরী কবিতায় অন্তলীন হয়েছে গভীর জীবন দর্শন। হ্যাঁ, আমরা দেখতে পাই যে এই কবিতাটির অন্তরালে রয়েছে মানব জীবনের গভীর জীবন দর্শন। সোনার তরী কবিতায় ফুটে উঠেছে কবির বেদনা, আর্তনাদ। সোনার তরী কবিতায় যে অলঙ্কার ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে চিত্রকল্প। ঘনমেঘ কখন ঘুরে ফিরে? শ্রাবণ মাসে। সোনার তরী কবিতায় উল্লেখ আছে। এরপরে আছে দেখো ঋতু, আরেকবার দেখে নিই। ঋতু বর্ষা, সময় হচ্ছে প্রভাত। মনে রাখবা যে ঋতু বর্ষাকাল, আর সময় হচ্ছে প্রভাত বা সকাল। মাস হচ্ছে শ্রাবণ মাস। ছায়া কিসের ছায়া ছিল? গাছের। সোনার তরী কবিতায় সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়েছে 2 বার। সাপেক্ষ সর্বনাম দুইটি হচ্ছে যত চাও তত লও, যারে খুশি তারে দাও। কোনো কিছুর সাপেক্ষে যে সর্বনাম ব্যবহৃত হয় সেটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই কবিতায় নির্ধারক বিশেষণ ব্যবহৃত হয়েছে কতবার? 2 বার। এই যে একটু আগে যেটি আমি বলেছি সেগুলো হচ্ছে রাশি রাশি এবং ভাড়া ভাড়া। রচনা ও প্রকাশকাল। সোনার তরী কবিতাটি কবি লিখেন কুষ্টিয়া জেলার শিলাইদহে পদ্মাবক্ষে বোটে বসে 1891 সালের 1298 বঙ্গাব্দে, এবং 1894 সালে কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এই দুটি ইনফরমেশন অনেক ইম্পর্ট্যান্ট। রচনা করেন হচ্ছে 1891 সালে এবং প্রকাশ করেন 1894 সালে।
এরপরে দেখো কিছু বহু নির্বাচনী প্রশ্ন রেখেছি, সেগুলো একবার করে পড়ে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1828, 1838, 1861 নাকি 1867? উত্তর হবে 1861। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যগ্রন্থটি কবির কত বছর বয়সে প্রকাশিত হয়? আমি শুরুতেই বলেছি এটি অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো এখানে আছে 15, 18, 20 নাকি 22। আমরা উপরে পড়ে এসেছি 15 বছর। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার দ্বারা। এখানে ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কর্মের পরিণতি বোঝানো হয়েছে, কর্মজীবনের সমাপ্তি বোঝানো হয়েছে। তারপরে দেখো পরপারের গ্রামখানি কিরূপ? কবিতায় ছিল আঁকা ছবির মতো অস্পষ্ট ও অপূর্ণ, ধোঁয়াশার মতো নাকি কালো ও বিবর্ণ? আমরা কবিতায় দেখেছি সেটি ছিল আঁকা ছবির মতো। সোনার তরী কবিতায় মাঝি কিভাবে চলে যায়? চেঁচাতে চেঁচাতে, কান্না করে, ভরা পালে নাকি এদিক ওদিক তাকায়? এটি অবশ্যই ভরা পালে হবে। কুলে একা বসে আছি নাহি ভরসা, এখানে কুলে শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে কুল বলতে বোঝানো হয়েছে ইহজগৎকে। দেখো এখানে অপশন আছে নদীর কুল, পরপার, ধানক্ষেত, কিন্তু না, এটি রূপক অর্থে ইহকালকে বোঝানো হয়েছে, তাই আনসার হবে ইহজগৎ। দেখো ভাড়া কি? এই যে আমি একটু আগেও বলেছি ভাড়া বলতে এখানে ধান রাখার একটা বিশেষ পাত্র বুঝিয়েছে। এখানে ভাড়া শব্দের অর্থে আরো দিয়েছে মেঘের গর্জন, পাখির বাসা, নৌকার নিচে খালি জায়গা। আনসার হবে ধান রাখার পাত্র। যাহা লইয়ে ছেনু ভুলে, এই কথাটার মধ্যে কি প্রচ্ছন্ন রয়েছে? অনুশোচনা, আক্ষেপ, আত্মসমালোচনা, শূন্যতাবোধ। এখানে অবশ্যই শূন্যতাবোধ হবে, কারণ যা নিয়ে মানুষ কিছু বলে থাকে সেটি সেই সব পরবর্তীতে দেখা যায় যে সেটি আর নেই, তাই তীব্র শূন্যতাবোধে কবি এই কথাটি বলেছিলেন। সোনার তরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন? জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ নাকি ভাদ্র? এখানে মাসের নাম একটি ব্যবহৃত হয়েছিল আর সেটি হচ্ছে শ্রাবণ মাস, তাই আনসার হবে শ্রাবণ। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? আমার সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারে লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন ভরসা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখানে আক্ষেপ অর্থে কবি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী এই পংক্তিটিতে প্রকাশ পেয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নিবে। আর এই ক্লাসটি দেখলে তোমাদের এইচএসসি এক্সাম প্লাস অ্যাডমিশন যারা নিবে তাদের জন্য অ্যাডমিশন সহ পুরো কভার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।